একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সংকট থাকলেই যে আন্দোলন তীব্র হবে তার কোনো কথা নয়। সংকট অনেক সময় কিন্তু মানুষকে বিষাদগ্রস্ত করে, মানুষকে ভাবলেশীন করে দেয়, সংকট মানুষকে ম্রিয়মান করে। সংকটের মধ্যে ঘুরে দাঁড়ানোর জন্য মানুষের পাশে মানুষকে শক্তি দেওয়ার কাজটা সংগঠনকে করতে হয়। বেকার যুবকরা মনে করে একটা চাকরির বিজ্ঞাপন হলো, আমরা ঝাঁপিয়ে পড়লাম, যদি আমার চাকরিটা হয়ে যায় আমি প্রতিবাদ করব না। যদি চাকরি পরীক্ষায় দিলাম, চাকরি পেলাম না, আদালতে এলাম, আদালতে যদি মামলা করে হয়ে যায়, তো আমি তাদেরকে সবসময় বলি যে বেকারির যে ভয়াবহ অবস্থা, এই অবস্থায় দাঁড়িয়ে একজন দুজনে এর সমস্যার সমাধান করা যায় না, ব্যবস্থা এই সমস্যার জন্য দায়ী। এখানে আলোচনা হয়েছে যে গত 40-45 বছরে ভারতবর্ষে এত তীব্র বেকারি কোনোদিন হয়নি, এবং এর মূল কারণ হচ্ছে অনেকগুলো কারণের মধ্যে অন্যতম মূল কারণ হচ্ছে, আপনারা জানেন 90-এর দশকের প্রথম দিকে আমাদের দেশে নয়া উদার অর্থনীতি চালু করা হয়। এখানে ব্যয় সংকোচন নীতির কথা বলা হয়েছে, এখানে অর্থনৈতিক নীতি সংস্কারের কথা উল্লেখ করেছেন, এবং জবলেস গ্রোথ, বৃদ্ধি হচ্ছে কিন্তু কাজ সৃষ্টি হচ্ছে না, কর্মসংস্থানমুখী উৎপাদন হচ্ছে না। এই যে জবলেস গ্রোথ, তার ফলে আজকে সারা দেশে ভয়াবহ ব্যাপার বেকারি। গত 40 বছরে এই বেকারি তীব্র হয়েছে, 2014-র পরে আরো তীব্র হয়েছে, কারণ নয়া উদার অর্থনীতির পথে মোদী সরকার আরো দ্রুত হাঁটছেন। মনমোহন সিং সরকার যে গতিতে হেঁটেছিলেন তার চাইতে অনেক বেশি গতিতে নরেন্দ্র মোদী সরকার হাঁটছেন। তার সাথে যুক্ত হয়েছে মিথ্যা প্রচার, জুমলা, সারা দেশ জুড়ে, আমাদের রাজ্য জুড়ে। বেকারির প্রশ্নে, নেশার প্রশ্নে আপনারা জানেন, এখানে নতুন করে বলার প্রশ্ন নেই, আজকে ত্রিপুরা নেশাতে বাঁচছে, এবং এই নেশার সাথে যুক্ত রাজ্যের শীর্ষ মহলের লোকজন। আমার কাছে কদিন পূর্বে একজন পুলিশ আধিকারিক এসেছিলেন, তিনি কথা প্রসঙ্গে আমাকে বললেন যে ত্রিপুরার মানচিত্রটা নেশার প্রশ্নে 3 ভাগে বিভক্ত। উনি আমাকে বললেন যে সোনামুড়া সীমান্ত অঞ্চল থেকে বিশালগড় অব্দি একজনের দখলে, নেশার সাম্রাজ্যের একজন নেতা কিংবা নেত্রী, আবার এরপরে নদীর হাওড়া নদী অব্দি আরেকজনের দখলে, মোহনপুরের দিক আরেকজনের দখলে। উনি নামটাম বলে দিলেন, নামটা বলছেন, আপনারা জানেন যে নেশার বাণিজ্যের সাথে রাজ্যের প্রশাসনের শীর্ষ মহলের একাংশ যুক্ত। এবং আমরা এটা জানি, পৃথিবীর ইতিহাসে সর্বত্র যখন কোনো সংগঠিত অপরাধ ঘটে, সংগঠিত অপরাধ চলে, সেই সংগঠিত অপরাধ প্রশাসনের একাংশের মদত ছাড়া চলতে পারে না। যে কোনো সংগঠিত অপরাধ পৃথিবীর যেখানেই হোক না কেন, সে যখন দীর্ঘদিন ধরে চলে, বুঝে নিতে হবে তার সাথে রয়েছে প্রশাসনের, রাজনৈতিক নেতৃত্বের একাংশের প্রত্যক্ষ যোগাযোগ। আজকে আমাদের রাজ্য নেশায় ভাসছে, কারণ সরকারের একাংশ এ থেকে বাণিজ্য করছে। আর সরকারের একাংশ এ থেকে বাণিজ্য করছে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। এবং এটা আমাদের মানুষের কাছে নিয়ে যেতে হবে। আমি কদিন আগে আমার কথা হচ্ছিল হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা, তাদের স্বেচ্ছাসেবকরা মাস 2 আগের কথা, তারা লঙ্কামুড়া ওই দিকটাতে, নরসিংহর ওই সমস্ত এলাকায় বাড়ি বাড়ি সমীক্ষা করছিলেন। তারা আমাকে জানালেন যে সমীক্ষার ফলাফল ভয়াবহ। ঘরে ঘরে নেশার জন্য বাড়ি সম্পত্তি বিক্রি হচ্ছে, গৃহশান্তি মারা যাচ্ছে, কিন্তু আমরা এই বিষয়গুলো সংবাদপত্রে আসছে না, মিডিয়াতে যেভাবে আসার কথা আসছে না। সারা রাজ্য নেশায় ভাসছে। যারা নেশামুক্ত ত্রিপুরা করার নামে শপথ নিয়েছিল, তারাই আজকে ত্রিপুরাকে নেশার সাম্রাজ্যে ডুবিয়ে দিয়েছে। আরেকটা ঘটনা হচ্ছে কি, এনডিপিএস, এবং এ নিয়ে আরেক নাটক হচ্ছে, এবং একে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। যারা প্রতিবাদ করছে, যারা ভিন্ন দলের কথা বলছে, ভিন্ন দলের রাজনীতি করছে, তাদেরকে এই ধরনের এনডিপিএস কেসে ঝুলিয়ে দেওয়া হচ্ছে সারা রাজ্যেই। এবং যারা এই নেশা কারবারি, তাদেরকে পুলিশ মদত দিচ্ছে, অন্যদিকে নিরীহ লোকজনদের আদালতে পাঠাচ্ছে, এবং ফলে দিনের পর দিন, মাসের পর মাস অনেক নিরীহ মানুষ আদালতে জেলে পড়ছে, তাদের বেল হচ্ছে না, আদালত বেল দিচ্ছে না। এ ভয়ঙ্কর অবস্থা। আর আইনের শাসন, এই রাজ্যে আইনের শাসন তো নেই বলার রাখে না। এখানে বাদল শীলের কন্যা পল্লবী শীল যে কথা বললো, এটা তো সবার প্রশ্ন, কোথায় আইনের শাসন? এটা আমরা সবাই জানি, কিন্তু মানুষকে রাস্তায় নামাতে হবে। আমি এই আন্দোলনের প্রশ্নে এই সংগঠকদের বলবো, আপনারা এই 3টি প্রশ্নে একটা শ্বেতপত্র তৈরি করুন। একটু পরিশ্রম করতে হবে, তথ্য জোগাড় করতে হবে,
তথ্য জোগাড় করে 3টি শ্বেতপত্র কিংবা চার্জশিট তৈরি করুন নেশার প্রশ্নে, আইনের শাসনের প্রশ্নে, কর্মসংস্থানের প্রশ্নে। কত পদ খালি, কত শূন্যপদ তৈরি হয়েছে, কেন চাকরি হচ্ছে না, এবং যত চাকরি হচ্ছে তার মধ্যে বহিরাজ্যের কতজনের চাকরি হয়েছে, এগুলো নির্দিষ্ট তথ্য মানুষের কাছে রাখুন। তাহলে আপনাদের পক্ষে সুবিধা হবে সরকারের অপপ্রচারের জবাব দিতে। একদম তথ্য দিয়ে দেখিয়ে দাও এত শূন্যপদ খালি, ডাক্তারদের 1000 পদ খালি। এখানে একজন চিকিৎসক বলল জিডিএ প্রশ্ন, হাসপাতালে যারা 74 শ্রেণীর কর্মচারী, আপনারা জানেন 2000 এটা অনেক আগে থেকেই শুরু হয়েছিল, 2010-12 থেকে এই রাজ্যে হাসপাতালগুলোতে 74 শ্রেণীর পদে কিংবা জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট, যারা হাসপাতালের সমস্ত কাজগুলো যাদের উপর নির্ভরশীল, সেই পদে কোনো নিয়মিত নিয়োগ নেই। 2012 সনে সিদ্ধান্ত হয়েছিল জিডিএ পদে আমরা নিয়মিত নিয়োগ না করে ফিক্সড পেতে নিয়োগ করব, সেটা এখনো চলছে। তারা নামমাত্র মজুরিতে সমস্ত কাজ করছে, তাদের নিয়মিতকরণ হচ্ছে না। এবং আমরা মামলা করেছিলাম, আমরা বলেছিলাম নিয়মিতকরণ করতে হবে, কারণ তাদেরকে নির্দিষ্ট পদের ভিত্তিতে নিয়োগ করা হয়েছে। কিন্তু আদালত আমাদের বক্তব্য সবটা গ্রহণ করেন, কিন্তু তাদেরকে বলেছে তাদেরকে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক দিতে হবে, অর্থাৎ তারা নির্দিষ্ট বেতনে কাজ করলেও তাদেরকে বেতন দিতে হবে জিডিএ পদের স্কেলে সর্বনিম্ন স্তর অবধি। এটাও যদি হয় তাহলে তাদের বেতন 18,000 টাকা হয়ে যাবে, যেটা হোমগার্ডদের জন্য মামলা করে আমরা আদায় করেছিলাম। কিন্তু অনিয়মিত কর্মচারী আছেন, 20 বছর 25 বছর কাজ করছেন, তারা আজকে অনেকে দাবি জানানোর জন্য আদালতে আসার সুযোগ ছিল, কারণ সরকার একটা পলিসি করেছিল। সেই পলিসির ভিত্তিতে তারা আদালতে এসে বলতে পারতেন সরকারের পলিসি আছে, সরকার রামকে করেছে শামকে করেছে। 2018 আগেও 10 বছর হলে আমাদের কিছু করার নেই, আমরা আদালত রায় দেব না। এটাও আদালতের এই বক্তব্য আমরা মানি না, এর বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি, দেখি কি হয়। কিন্তু যারা নিয়মিতকরণের জন্য বসে আছেন, যারা আমার কাছে প্রতিদিন আসেন মামলা করার জন্য, বলি আপনারা মামলা করবেন না, মামলা করে টাকা নষ্ট হবে, আপনার নিয়মিতকরণ হবে না, আপনার রাস্তায় নামুন, আন্দোলন করুন, সরকারকে পলিসি গ্রহণ করতে বাধ্য করুন, তাহলেই আদালতে এসে মামলা করার জোর পাওয়া যাবে। এবং এই করে করে আমরা রাজি করেছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ডিসেম্বর মাসেই আমরা ডিআরডিওর একটা মঞ্চ করবো সারা রাজ্যে। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। এই নিয়মিতকরণের প্রশ্নে আন্দোলন করতে হবে। এবং যারা এতদিন ধরে অপেক্ষা করছিল তারা আজকে বলছেন যে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আমাদের আন্দোলন ছাড়া কোনো রাস্তা নেই, আমরা আন্দোলন করবো। তারা রাজি হয়েছেন, কারণ মানুষ অভিজ্ঞতায় বুঝতে পারছেন কোথায় যাবেন। আদালতে গিয়েও তো বিচার হবে না, আদালতে বলে স্কিম নেই। এখন স্কিম চালু করা তো গভর্নমেন্টের পলিসি ডিসিশন, সেটা গভর্নমেন্টকে করাতে হবে। তাই আপনাদেরকে বলবো, এই যে টিওএফ আজকের এই খুব গুরুত্বপূর্ণ কনভেনশন, আগামী দিনে যে আন্দোলন তৈরি হবে, সেই আন্দোলনে সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করার দাবিটাও যুক্ত করা যায় কিনা ভেবে দেখবেন। এটা যুক্ত করা জরুরি বলে আমি মনে করি, ভেবে দেখবেন। এবং এই তিন প্রশ্নে আন্দোলন, এই 3টি প্রশ্নে আইনের শাসন প্রতিষ্ঠা, রাজ্যে আইনের শাসন নেই, রাজ্য নেশায় ডুবছে, এবং বেকারদের কাজ দাও, কর্মসংস্থান সৃষ্টি করো, নিয়োগ করো, সমস্ত সরকারি দপ্তরে নিয়োগ চালু করো। এখানে টেট টিচাররা বলেছে, প্রতিদিন টেট নিয়ে এই শিক্ষামন্ত্রী, পূর্বতন শিক্ষামন্ত্রী মিথ্যা কথা বলে যেতেন, বলতেন আদালতে মামলা আছে। আদালতে মামলার কোনো কারণ নেই, আদালত নিয়োগ বন্ধ করতে বলেনি। আদালতের যুক্তি উদাহরণ দেখিয়ে সুপ্রিম কোর্টের কথা মিথ্যা বলে এই টেট যুবকদের সাথে প্রতারণা করে যাচ্ছেন গত 7 বছর 6 বছর ধরে। তাই আমি আমার আলোচনা বাড়াবো না। এই কনভেনশন একটা নতুন বার্তা দেবে, আন্দোলন ছাড়া কোনো রাস্তা নেই, আন্দোলন ছাড়া কোনো রাস্তায় সাহস করে রাস্তায় নামতে হবে। সাহস করে রাস্তায় নামতে পারলে যারা আজকে গুন্ডামি করছে তারা পালিয়ে যাবে, এইটুকু আমি বলতে পারি, এটা আমাদের অভিজ্ঞতা। যৌবনের শক্তি যে রাস্তায় নামে, আপনাদের সামনে দাঁড়ানোর মতো কেউ নেই। কারণ আপনারা যেটা বলছেন, মানুষের মনের কথা বলছেন, বেকার যুবকদের মনের কথা বলছেন, সমস্ত অংশের মানুষের মনের কথা বলছেন। এই রাজ্যকে উদ্ধার করতে হবে। এই রাজ্যকে উদ্ধার করার ক্ষেত্রে এই আন্দোলন কর্মসূচি আপনারা গ্রহণ করুন। এবং আমি অনুরোধ করব, 3টি শ্বেতপত্র করুন, শ্বেতপত্র করে সরকারের মিথ্যা মুখোশ খুলে দিন, প্রেস কনফারেন্স করে মিথ্যার মুখোশ খুলে দিন, আগামী দিনে আন্দোলন করুন। এই আন্দোলনের পাশে আমরা আছি। কারণ আমি একটা কথা বিশ্বাস করি, শুধু আদালত দিয়ে হবে না, আইনের লড়াই সব লড়াই নয়, মূল লড়াইটা রাস্তায় দাঁড়িয়ে লড়তে হবে। রাস্তায় দাঁড়িয়ে যদি লড়াই করা যায় তাহলে সেই লড়াইয়ের প্রভাব আদালতে পড়ে। আগামী দিনে এই লড়াই তৈরি হবে, এই কথা বলে, এই আশা ব্যক্ত করে, এবং এই লড়াই আপনাদের পাশে আমরাও আছি, এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ।